হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ে লেকচার 1-এ। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, আমি আশা রাখছি সরকারি অর্থ ব্যবস্থা নিয়ে যত আলোচনা আছে তুমি একেবারে সহজে প্রতিটা বিষয় বুঝতে পারবা। আর এটা বোঝার জন্য আমার লেখা অর্থনীতি সলিউশন, অর্থনীতি দ্বিতীয় পত্রের এই বইটা যদি তোমার হাতে থাকে তাহলে এই লেকচারটি বোঝা তোমার জন্য আরও বেশি সহজ হবে। যদি তুমি নিয়ে থাকো তাহলে তোমার জন্য অনেক ভালো, আর যদি না নিয়ে থাকো তাহলে তুমি অফলাইন থেকেও সংগ্রহ করতে পারবে, লাইব্রেরি থেকে, চকবাজারে বুকল্যান্ড লাইব্রেরি থেকে, আর হচ্ছে আমাদের অফলাইন লোকেশনে তুমি কুরিয়ারে করে যে কোনো পুরো বাংলাদেশের সুন্দরবন কুরিয়ারে বা যে কুরিয়ার তোমার হাতে নাগালে আছে সেটা দিয়ে তুমি নিতে পারবা। আজকে আমরা প্রথমে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থার প্রাথমিক ধারণা নিয়ে। দেখো, সরকারি অর্থ ব্যবস্থা একটু শব্দটা মধ্যেই একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। অর্থ ব্যবস্থা মানে কি? যে আমরা জানি হচ্ছে যেখানে আয় নিয়ে, যেখানে হচ্ছে ব্যয় নিয়ে কি করবে, আলোচনা করবে। এখন সরকারি অর্থ ব্যবস্থা মানে হচ্ছে সরকারের আয় ব্যয় নিয়ে হচ্ছে আলোচনা করা। তাহলে আমরা একটু প্রথমে দেখি। দেখো, অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি শাখা হলো সরকারি অর্থ ব্যবস্থা। তাহলে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ শাখা হলো কি? সরকারি অর্থ ব্যবস্থা। তাহলে অর্থনীতির যে শাখায় সরকারি আয় ব্যয় সংক্রান্ত বিষয়সমূহ এবং সমস্যাবলী আলোচনা করে তাকে বলা হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা। তাহলে আমরা একটু প্রথমে দেখি। দেখো, অন্যতম যে বিষয়টা সেটা হচ্ছে অর্থনীতির যে শাখায় সরকারি আয় ব্যয় সংক্রান্ত এবং তাদের বিষয়সমূহ নিয়ে আলোচনা করে তাকে বলা হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা। আমরা কিন্তু জানি যে অর্থনীতির শাখা দুইটি, একটা হচ্ছে ব্যষ্টিক, একটা হচ্ছে সামষ্টিক। আসলে তা না, যখন ফিউচারে তুমি উঠবা তখন কিন্তু আমরা অর্থনীতির আরও অনেকগুলো শাখা নিয়ে আলোচনা করব। এটা তুমি অনার্স ফার্স্ট ইয়ারে পাবা এবং অনার্স সেকেন্ড ইয়ারে পাবা যে আরও অনেকগুলো অর্থনীতির শাখা আছে। এবং এক্ষেত্রে আমি দুইজন অর্থনীতিবিদ এবং দুইজন অধ্যাপকের দুইটা ডেফিনেশন দাঁড় করাই। এটা হচ্ছে অধ্যাপক ডাল্টন। দেখো, সরকারি অর্থব্যবস্থা নিয়ে অধ্যাপক ডাল্টন কি বলছে একটু দেখো। সরকারি অর্থব্যবস্থা সরকারের আয় ব্যয় এবং এদের মধ্যে একটির সঙ্গে অপরটির সমন্বয় বিধানের কার্যাবলী কি করে আলোচনা করে। তার মানে সরকারি অর্থব্যবস্থা সরকারের আয় ব্যয় এবং এদের একটির সঙ্গে অপরটির সমন্বয় বিধানের কার্যাবলী কি করে আলোচনা করে। এরপরে একই রকম ডেফিনেশন দিয়েছেন অধ্যাপক টেইলর। টেইলর বলেছেন সরকারের অধীনে সুসংবদ্ধ গোষ্ঠী হিসেবে জনগণের যাবতীয় আর্থিক সমস্যা নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে বলা হয় সরকারি অর্থ ব্যবস্থা। তার মানে একটু খেয়াল করে দেখো, অধ্যাপক ডাল্টন এবং অধ্যাপক টেইলর এগুলা কিন্তু তোমার এমসিকিউতে কাজে লাগবে। এগুলা কিন্তু তোমার হচ্ছে জ্ঞানমূলক অংশে কাজে লাগবে এবং অনুধাবনমূলক প্রশ্ন সরকারি অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায় তখন তুমি উপরের ডেফিনেশনটা দিবা, এরপরে ডাল্টন অথবা টেইলরের ডেফিনেশনটা দিবা, তারপর হচ্ছে আমি সরকারি অর্থব্যবস্থার কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, সেগুলো লিখবা। তাহলে তোমাকে 2-2 দিতে টিচার বাধ্য, কম দেওয়ার কোনো সুযোগই নেই। সেজন্য এভাবে একটু গুছিয়ে প্রস্তুতি নিতে হবে। আর শতভাগ প্রস্তুতি নেওয়ার জন্য দেলওয়ার স্যারের সাথেই থাকতে হবে। সো আমরা শুরু করি এর পরের বিষয়। আচ্ছা, এরপরে আমরা একটু দেখবো সেটা হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা কয়টি বিষয় নিয়ে আলোচনা করে। দেখো, সরকারি অর্থ ব্যবস্থা মূলত হচ্ছে 4টি বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে সরকারি অর্থ ব্যবস্থা মূলত কয়টি বিষয় নিয়ে আলোচনা করে? 4টি বিষয়। সরকারি অর্থ ব্যবস্থা মূলত কয়টি বিষয় নিয়ে আলোচনা করে? 4টি বিষয় নিয়ে আলোচনা করে। 1 নম্বর হচ্ছে সরকারি আয়, 1 নম্বর হচ্ছে সরকারি আয়, 2 নম্বর হচ্ছে সরকারি ব্যয়, 3 নম্বর হচ্ছে সরকারি ঋণ, আর 4 নম্বর হচ্ছে আর্থিক পরিচালনা। আর্থিক পরিচালনা তার মানে একটু আমি সহজ করি, আয় ব্যয় এবং হচ্ছে ঋণ এবং হচ্ছে আর্থিক পরিচালনা। তাহলে দেখো, আয় ব্যয় ঋণ আর্থিক পরিচালনা নিয়ে আলোচনা করে। তাহলে সরকারি অর্থব্যবস্থা কয়টি বিষয় নিয়ে আলোচনা করে? 4টি বিষয় নিয়ে, আয় ব্যয় ঋণ আর্থিক পরিচালনা, আয় ব্যয় ঋণ আর্থিক পরিচালনা, আয় ব্যয় ঋণ আর্থিক পরিচালনা। আশা করি তুমি সহজে মনে রাখতে পারবা। সো আমি যাচ্ছি এরপরে যাব আমরা, সেটা হচ্ছে দেখো সরকারি অর্থব্যবস্থায় 4টি শাখা নিয়ে গঠিত। তুমি এটা যে কোনো জায়গায় দেখতে পাবা। সেটা হচ্ছে তুমি সরকারি যে কোনো একটা মন্ত্রণালয়ে গেলে দেখবে এরকম 4টা শাখা তুমি দেখতে পারবা। 1 নম্বর হচ্ছে বরাদ্দ শাখা, যার কাজ হচ্ছে বরাদ্দ দেওয়া, এই হচ্ছে 1 নম্বর। এর কাজ হচ্ছে কি দেওয়া, মানে কোন খাতে কত লাগবে সেটা হচ্ছে বরাদ্দ দিবে। 2 নম্বর হচ্ছে সম্পদ আহরণ শাখা,
কোন খাত থেকে কত সম্পদ আহরণ করা যাবে সেটা নিয়ে আলোচনা করবে। 3 নম্বর হচ্ছে সেগুলো হচ্ছে বিতরণ করবে, সেগুলো কি করবে বিতরণ করবে। আর 4 নম্বর হচ্ছে স্থিতিশীল শাখা। 4 নম্বর কি স্থিতিশীল শাখা, তার মানে বরাদ্দ শাখা, সম্পদ আহরণ শাখা, বিতরণ শাখা, স্থিতিশীল শাখা। বরাদ্দ শাখা, সম্পদ আহরণ শাখা, বিতরণ শাখা, স্থিতিশীল শাখা। বরাদ্দ শাখা, সম্পদ আহরণ শাখা, বিতরণ শাখা, স্থিতিশীল শাখা। আরো কয়েকবার বলো, বরাদ্দ শাখা, সম্পদ আহরণ শাখা, বিতরণ শাখা, স্থিতিশীল শাখা। স্থিতিশীল শাখা হচ্ছে এই 3টা কাজ যদি ঠিকমতো করো তাহলে দেশের সব অবস্থা স্থিতিশীল থাকবে, মুদ্রাস্ফীতিও হবে না, আবার মুদ্রা সংকুচনও হবে না। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা প্রথমে যে সরকারি 4টি বিষয় নিয়ে আলোচনা করেন সরকারি অর্থব্যবস্থায়, প্রথম বিষয় হচ্ছে আমরা সরকারি আয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এই পুরো পাঠের মধ্যে শুধু আয় নিয়ে আলোচনা। দেখো আমরা প্রথমে জানবো হচ্ছে সরকারি আয় কাকে বলে। দেখো একটি দেশের সরকার রাষ্ট্রীয় তথা জাতীয় ব্যয় নির্বাহের জন্য, তাহলে একটি দেশের সরকার রাষ্ট্রীয় তথা জাতীয় ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন উৎস থেকে যে আয় সংগ্রহ করে তাকে বলা হচ্ছে সরকারি আয়। তাহলে একটু খেয়াল করে দেখো, একটি দেশের সরকার রাষ্ট্রীয় তথা জাতীয় ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন উৎস থেকে যে আয় সংগ্রহ করে তাকে বলা হচ্ছে সরকারি আয়। সরকারি আয়ের উৎস বা খাত হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। সরকারি আয়ের উৎস বা খাত হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে কর রাজস্ব। 1 নাম্বার কি হবে কর রাজস্ব বা কর আয়, কর রাজস্ব বা কর আয়। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব বা কর বহির্ভূত আয়। রাজস্ব যে কথা, আয় একই কথা। তার মানে সরকারি আয়ের উৎসকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, কর রাজস্ব বা কর আয়, কর বহির্ভূত রাজস্ব বা কর বহির্ভূত আয়। এটা 2টা ভাগে আমরা ভাগ করতে পারি। আমরা প্রথমে একটু দেখব হচ্ছে কর রাজস্ব বা কর আয় কাকে বলে। তাহলে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখো সরকার বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নিকট থেকে বাধ্যতামূলকভাবে, এই একটা শব্দ দেখো, বাধ্যতামূলকভাবে কর হিসাবে যে অর্থ আদায় করে তাকে বলা হচ্ছে কর রাজস্ব বা কর আয়। তাহলে দেখো বাধ্যতামূলকভাবে ব্যক্তি এবং প্রতিষ্ঠান থেকে সরকার যেটা আদায় করে, একটু মনোযোগ দিয়ে চিন্তা করো। পরীক্ষার টিচাররা যখন খাতা চেক করে তখন কিন্তু ওনারা প্রতিটা লাইন যে একেবারে দৌড়ে দৌড়ে চেক করে এমন না, আবার বই খুলে তোমার খাতা চেক করবে এমনও না। কিন্তু ওনারা কিভাবে চেক করে জানো, কিছু শব্দ আছে ওই শব্দগুলো দেখলে বোঝা যায় তোমার ডেফিনেশনটা সঠিক নাকি ভুল। এরকম একটা শব্দ হচ্ছে বাধ্যতামূলক। তার মানে এই শব্দগুলো তোমাকে অবশ্যই তোমার ডেফিনেশনের মধ্যে রাখতে হবে, তাহলে তোমার কাঙ্ক্ষিত নাম্বার আসবে এবং তোমার পুরো ডেফিনেশনটা সঠিক হবে। এখন আমরা একটু দেখবো, দেখো কর বলতে আসলে কি বোঝায়। কর বলতে সরকারকে বাধ্যতামূলক দেয় অর্থকে বোঝায়, মানে সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ দিতে হয় তাকে আমরা কি বলতে পারি, কর বলতে পারি। জাতীয় ব্যয় নির্বাহের জন্য জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলা হয়। কর 2 ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে প্রত্যক্ষ কর, একটা হচ্ছে পরোক্ষ কর। কর 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রত্যক্ষ কর, একটা হচ্ছে পরোক্ষ। পরোক্ষ প্রত্যক্ষ, প্রত্যক্ষ পরোক্ষ, পরোক্ষ প্রত্যক্ষ, প্রত্যক্ষ পরোক্ষ। সরকারি আয়কে 2 ভাগে ভাগ করা যায়। এখানে কিন্তু অনেকগুলো তথ্য আছে যে এটা হচ্ছে সরকারি আয়ের উৎসকে 2 ভাগে, আবার হচ্ছে করকে 2 ভাগে। তুমি গুলাই ফেলিও না, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে রেখো, নাহলে দেখবা গুলাই ফেলবা, পরে বলবা যে স্যার আপনি কি পড়াচ্ছেন, আমি তো খুঁজেই পাচ্ছি না, সব তো আমার কাছে গুলিয়ে যাচ্ছে। তো গুলিয়ে না যাওয়ার জন্য একটু বুঝে বুঝে পড়তে হবে। দেখো করের বৈশিষ্ট্য, আমরা যে একটু আগে যে কর বললাম, যে কর হচ্ছে যেটা বাধ্যতামূলকভাবে সরকারকে দিতে হয়, সেই করের কয়েকটা আমরা বৈশিষ্ট্য দেখি। কর প্রদান করা হচ্ছে বাধ্যতামূলক, অবশ্যই দিতে হবে। করের বিনিময়ে কোনো সুবিধা পাওয়া যায় না, করের বিনিময়ে কি পাওয়া যায় না, কোনো সুবিধা পাওয়া যায় না। তবে স্বীকৃতি পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, উপহার পাওয়া যায়। স্বীকৃতি পাওয়া যায়, তারপর হচ্ছে কি সম্মান পাওয়া যায়, এরপর হচ্ছে তোমার হচ্ছে কিছু ট্রফি বা এরকম কিছু সম্মাননা, স্মারক দেয় আর কি, এগুলো পাওয়া যায়। আচ্ছা, কর গ্রহণ করে সরকার বা জাতীয় রাজস্ব বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড যেই কথা সরকার একই কথা আর কি, সরকারের অধীনে তো জাতীয় রাজস্ব বোর্ড, তার মানে কর গ্রহণ করে জাতীয় রাজস্ব বোর্ড। আশা করি এগুলো তুমি সহজেই এমসিকিউতে একদম সহজ ভাষায় অ্যান্সার করতে পারবা। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে করের আপাত বার বা চূড়ান্ত বার। করের আপাত বার বা কি বার, চূড়ান্ত বার। করের আপাত বার বা হচ্ছে কি বার, চূড়ান্ত বার। এই বিষয়টি আমরা দেখব। এই বিষয়টা দেখলে আশা করি তোমার খুব বেশি জটিল মনেও হবে না এবং মনে রাখাটাও সহজ হবে।
আচ্ছা, আমরা এখন একটু দেখব সেটা হচ্ছে করের আপাত বার এবং হচ্ছে চূড়ান্ত বার, এই বিষয়টা আসলে কি বোঝায়। এটা বুঝলে একটু আগে যে তুমি বলেছো প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, এই বিষয়টা তোমার জন্য বোঝা সহজ হবে। দেখো প্রথমে আপাত বার বা কর গাত বলতে আসলে কি বোঝায়। আপাত বার বা কর গাত শব্দটি দেখিও, করদার্যের ফলে সৃষ্ট প্রথম চাপকে বলা হচ্ছে করের আপাত বার। মানে করের কারণে প্রথম যদি চাপ পড়ে, মানে প্রাথমিক আঘাত, তাকে বলা হচ্ছে কি আপাত বার বা করঘাত। এটা একটু বুঝতে কঠিন মনে হচ্ছে, একটু সহজ করে বোঝায়। আমার হাতে একটা কলম তুমি দেখতে পাচ্ছ, এটা একটা কলম। দেখো এই যে কলম, যিনি উৎপাদন করেছে, যিনি কি করেছে উৎপাদন করেছে, এই যে উৎপাদনকারী, উনার উপরে প্রাথমিক কর নির্ধারণ করা হয় না। এই যে প্রাথমিক যেটা নির্ধারণ কর উনার উপর নির্ধারণ করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে করের আপাত বার বা করঘাত। মানে কলমের উপর প্রথমে কর নির্ধারণ করা হয়েছে, সেটা কে দিবে? উৎপাদনকারী দিবে, বিক্রেতা দিবে। এটাই হচ্ছে প্রাথমিক কর এবং সেটাকে বলা হচ্ছে আপাত বার বা করঘাত। এখন এরপর দেখো চূড়ান্ত বার বা করপাত। করের শেষ বা চূড়ান্ত বার যার উপর পড়বে তাকে বলা হচ্ছে কি করপাত। দেখো উৎপাদনকারীর উপর দিছে, এখন উৎপাদনকারী তো সেই কর বহন করবে না, সেই কর বহন করতে হবে কাকে? যিনি হচ্ছে ক্রেতা বা হচ্ছে যিনি ভোক্তা, ক্রেতা বা ভোক্তা, উনি যখন তোমার হচ্ছে দ্রব্য ক্রয় করবে, ওনাকে কর দিয়ে ক্রয় করতে হবে না। চূড়ান্ত বারটা কার উপর পুরো আসছে? সেটার উপর কার উপর? ভোক্তা বা ক্রেতার উপর। এই তাকেই বলা হচ্ছে করপাত বা করের চূড়ান্ত বার। তার মানে প্রাথমিক আঘাতকে বলা হয় করঘাত আর চূড়ান্ত আঘাতকে বলা হচ্ছে করপাত। প্রাথমিক আঘাতকে বলা হয় করঘাত, চূড়ান্ত আঘাতকে বলা হচ্ছে করপাত। আশা করি তোমরা মনে রাখতে পারবা যে কর বার কোনটা আবার কর পাত কোনটা, মানে পার্থক্য আছে। এটা হচ্ছে করঘাত, এটা হচ্ছে প্রাথমিক আঘাত, আর হচ্ছে করপাত সেটা হচ্ছে চূড়ান্ত আঘাত। আশা করি এই বিষয়টা তোমরা সহজে মনে রাখতে পারবা। তারপর আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে মনে করো আমার হাতের কাছে আমি কিছু একটা নিতে পারলে, আচ্ছা মনে করো আমার হাতে একটা স্মার্ট ওয়াচ আছে। এই যে স্মার্ট ওয়াচ, এটা মনে করো যিনি উৎপাদন করেছে, যিনি বিক্রি করেছে, উনার উপরে প্রথমে কর নির্ধারণ করা হয়েছিল সরকার। তার মানে উনি প্রাথমিক কর দিয়েছে, প্রাথমিক আঘাত, যেটাকে বলা হচ্ছে করঘাত। এটা যখন আমি ক্রয় করি, ওই করটা কার উপর চলে আসে? কারণ উনি তো কর যখন আরোপ করা হয় তখন দ্রব্যের দামটা বেড়ে গেছে, ওইটা কিন্তু আমাকেই দিতে হবে। কিন্তু চূড়ান্তটা কার উপর পড়ছে? আমার উপর পড়ছে। এটা হচ্ছে কর পাত। আশা করি তোমরা মনে রাখতে পারবা সহজে এই বিষয়টা। আচ্ছা এরপর আমরা দেখবো হচ্ছে দেখো কর বহনের উপর ভিত্তি করে করকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রত্যক্ষ কর, একটা হচ্ছে পরোক্ষ কর। তার মানে কর বহনের উপর ভিত্তি করে করকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে প্রত্যক্ষ কর, একটা হচ্ছে পরোক্ষ কর। এখন প্রত্যক্ষ কর কি, পরোক্ষ কর কি, আমরা একটু বিস্তারিত দেখি। দেখো যে করের করঘাত এবং করপাত একই ব্যক্তির উপর পড়ে, তার মানে যে করের করঘাত এবং করপাত একই ব্যক্তির উপর পড়ে, অর্থাৎ করের বার অন্যের উপর চাপানো যায় না, তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কর। তার মানে করের বার যদি অন্যের উপর চাপানো না যায় তখন তাকে আমরা বলতে পারবো হচ্ছে প্রত্যক্ষ কর। তাহলে যেই করের করঘাত এবং করপাত একই ব্যক্তির উপর পড়ে তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কর। যেমন আয়কর, এটা হচ্ছে প্রত্যক্ষ কর। এখান থেকে এমসিকিউ আসবে, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও তো সবাই একটু মনোযোগ দিতে হবে। দেখো আয়কর প্রত্যক্ষ কর, সম্পদ কর সম্পত্তির উপর যে কর দেওয়া হয়, দান কর দানের উপর যে কর দেওয়া হয়, মূলধনী লাভ কর মূলধনের উপর যে কর দেওয়া হয়, কর্পোরেশন কর, আর তারপর হচ্ছে ভূমি রাজস্ব কর, এরপর হচ্ছে ব্যাংক সঞ্চয়ের উপর কর। এগুলো আমি একটু পর ব্যাখ্যা করবো প্রত্যেকটা। মৃত্যু কর, দেখো কত কর, মূল্য বড় কর দিতে হয়, মৃত্যু কর। তাহলে এই সবগুলো হচ্ছে প্রত্যক্ষ কর। তার মানে যেই করের করঘাত মানে প্রাথমিক আঘাত এবং চূড়ান্ত আঘাত একই ব্যক্তির উপর পড়ে তাকে বলা হচ্ছে কি প্রত্যক্ষ কর। যেমন আয়কর, আয়কর মনে করো আমার আয়ের উপর, তার মানে এটা প্রাথমিক আঘাত চূড়ান্ত আঘাত আমার উপরই পড়ছে, এটা হচ্ছে প্রত্যক্ষ কর। আর পরোক্ষ কর কোনগুলো? দেখো পরোক্ষ কর যেই করের করঘাত এবং করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়বে এবং যেই কর নিশ্চিতভাবে অন্যের উপর চাপানো যাবে তাকে বলা হচ্ছে পরোক্ষ কর। যেমন দ্রব্য কর, এই একটু কলম বলেছি না, প্রাথমিক আঘাত হচ্ছে আরেকজনের উপর, উনি চাপাই দিয়েছে আমার উপর, এটা হচ্ছে কি কর? দ্রব্য কর। এরপর হচ্ছে বিক্রয় কর, এরপর হচ্ছে প্রমোদ কর, প্রণোদনামূলক যা আছে আর কি, মূল্য সংযোজন কর মানে ভ্যাট, আবগারি শুল্ক মানে দেশের অভ্যন্তরীণ উৎপাদিত দ্রব্য সামগ্রীর উপর যে শুল্ক আরোপ করা হয়, বাণিজ্য শুল্ক, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, এই সবগুলো হচ্ছে কি কর? পরোক্ষ কর। এই সবগুলো কি পরোক্ষ কর। আর সর্বশেষ আরেকটা নতুন আছে, সেটা হচ্ছে বিশেষ কর। তার মানে প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, এখন হচ্ছে বিশেষ কর। দেখো তুমি দেখবা
চট্টগ্রাম শহর এবং ঢাকা শহরে কোনো একটা নির্দিষ্ট এলাকায়, যেমন চট্টগ্রাম শহরের মনে করো আনোয়ারা এলাকায় বঙ্গবন্ধু টানেল হচ্ছে, এবং আনোয়ারা এলাকায় বঙ্গবন্ধু টানেল হওয়ার কারণে আনোয়ারা এলাকার জমি জমার দাম অনেক বেড়ে যাচ্ছে। এখন জমি জমার দাম বাড়ার পিছনে যারা জমির মালিক তাদের কি কোনো অবদান আছে? কোনো অবদানই নেই, সম্পূর্ণ অবদান হচ্ছে সরকারের। তার মানে এই যে সরকারের উন্নয়নমূলক কাজের কারণে কোনো একটা নির্দিষ্ট এলাকায় যখন জমির দাম বেড়ে যায়, ওই জমির উপর সরকার আস্তে করে ট্যাক্স আরোপ করে দেয়, কর আরোপ করে দেয়, সেটা হচ্ছে বিশেষ কর। তাহলে আমরা বইয়ের ভাষায় দেখি, দেখো, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য কোনো অঞ্চলের জমির মূল্য বৃদ্ধির ফলে সেখানকার জমির মালিকের কাছ থেকে সরকার যে কর আদায় করে তাকে বলা হচ্ছে কোন কর? বিশেষ কর। যেমন শহরাঞ্চলে উন্নয়নমূলক কার্যক্রমের ফলে জমির মূল্য বেড়ে যায়, তাতে জমির মালিকের কোনো অবদান নেই। সাম্প্রতিক সময়ে সরকারের একটি উল্লেখযোগ্য আয়ের অংশ হচ্ছে এই খাত থেকে আসে। আশা করি এই বিষয়গুলো তুমি পুরো ডিটেলসে বুঝতে পেরেছো এবং সহজে মনেও রাখতে পারবা এবং মনে রেখে পরীক্ষা অ্যান্সারও করতে পারবা, এতে কোনো কনফিউশন নেই। তবে একটু এখানে মাথায় রাখিও যে প্রত্যক্ষ কর কোনগুলা, পরোক্ষ কর কোনগুলা। এমসিকিউতে আসবেই, নিচের কোনটি প্রত্যক্ষ কর, নিচের কোনটি পরোক্ষ কর, নিচের কোনটি প্রত্যক্ষ, নিচের কোনটি পরোক্ষ। আরেকবার একটু বলো তো আমার সাথে, দেখি, দ্রুত দ্রুত বলতে হবে। আয়কর, সম্পদ কর, আয়কর, সম্পদ কর, আয়কর, সম্পদ কর, দান কর, মূলধনী লাভ কর, দান কর, মূলধনী লাভ কর, দান কর, মূলধনী লাভ কর, কর্পোরেশন কর, কর্পোরেশন কর। এরপর হচ্ছে ভূমি রাজস্ব ব্যাংক সঞ্চয়ের উপর কর, ভূমি রাজস্ব ব্যাংক সঞ্চয়ের উপর কর, ভূমি রাজস্ব ব্যাংক সঞ্চয়ের উপর কর, মৃত্যু কর, মৃত্যু কর। পরোক্ষ করগুলো একটু দেখো। পরোক্ষ কর, দ্রব্য কর, বিক্রয় কর, দ্রব্য কর, বিক্রয় কর, দ্রব্য কর, বিক্রয় কর, দ্রব্য কর, বিক্রয় কর। এখন আমি তো স্লাইডে দাগাচ্ছি, কোনো আপত্তি নেই, তুমি কোথায় দাগাবা? তোমার জন্য আমার হাতের লেখা, আমার লেখা অর্থনীতি দ্বিতীয় পত্রের বই আছে, অর্থনীতি সলিউশন, অর্থনীতি দ্বিতীয় পত্র, এখানে বসে বসে দাগাইও, তাহলে মনে রাখাটা সহজ হবে। এরপর হচ্ছে প্রমোদ কর, একটু আমার সাথে বলো। প্রমোদ কর, মূল্য সংযোজন কর, প্রমোদ কর, মূল্য সংযোজন কর। আবগারি শুল্ক, বাণিজ্য শুল্ক, আবগারি শুল্ক, বাণিজ্য শুল্ক। বাণিজ্য শুল্ক দুই ধরনের, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক। আশা করি তুমি সহজে মনে রেখে সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা, এতে কোনো সন্দেহ নেই। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আমাদের পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।